আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের প্রথমেই আমরা আইডেন্টিফাই করা শিখব নাউন। নাউন্স আর নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে এক ধরনের নাম শব্দ, সেই সব কিছু যেগুলোকে আপনি নাম দিতে পারবেন। আমাদের পৃথিবীতে আর পৃথিবীর মধ্যে বা বাইরে যে কোনো কিছু যেটা নাম আছে বা নাম দেওয়া যায় সেগুলোই নাউন। যেমন মার্কার, টেবিল, পেপার, পেন, স্টুডেন্ট, টিচার সব কিছুই হচ্ছে নাউন। যে কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয়ের নামই হচ্ছে নাউন। এখন আমরা শিখব আইডেন্টিফিকেশন অফ নাউন। যখন আপনি কোনো বাক্যে হো, হোম বা হোয়াট দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাবেন, সেই উত্তরটাকে আমরা নাউন বলবো। যেমন প্রিয়া ডিড দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সকে আপনি হো দিয়ে প্রশ্ন করেন, হো ডিড দ্য ওয়ার্ক। হো দিয়ে প্রশ্ন করলে এখানে উত্তর আসবে প্রিয়া, প্রিয়া ডিড দ্য ওয়ার্ক। আবার আপনি এই একই সেন্টেন্সকে প্রশ্ন করেন হোয়াট দিয়ে, প্রিয়া ডিড হোয়াট, তাহলে উত্তর আসবে ওয়ার্ক, প্রিয়া ডিড দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সে হো দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে প্রিয়া এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে ওয়ার্ক। তাহলে এই সেন্টেন্সের প্রিয়া এবং ওয়ার্ক এই দুটোই হচ্ছে নাউন। তারপর হানিফ হেল্প তনি। হো হেল্প তনি। এই সেন্টেন্সকে হো দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে হানিফ, হানিফ হেল্প তনি। আবার যদি আমি এই সেন্টেন্সকে হোম দিয়ে প্রশ্ন করি, হানিফ হেল্প হোম, হানিফ কাকে সাহায্য করেছিল, তাহলে উত্তর আসবে তনি, হানিফ হেল্প তনি। এই সেন্টেন্সে হো দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে হানিফ এবং হোম দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে তনি। তাই এই সেন্টেন্সের হানিফ এবং তনি দুটোই হচ্ছে নাউন। আমরা আরও কিছু উপায়ে নাউন চিনতে পারি। তার মধ্যে একটি হলো ডিটারমিনার। আমরা প্রথমেই জেনে নিই ডিটারমিনার কোনগুলো। তো ডিটারমিনারের লিস্টের প্রথমেই আছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে এ, অ্যান এবং দা। তারপর আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভের মধ্যে আছে দিস, দ্যাট, দিস, দোস। তারপর আছে পসেসিভ, মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার, ইটস, বা কোনো নাম দিয়ে আমরা বলতে পারি সোনিয়াস, আরিফস, রেহেনাস। যে কোনো নামের শেষেই অ্যাপোস্ট্রফি এস লাগাতে পারি, সেটাও হবে পসেসিভ। তারপর আছে কোয়ান্টিফায়ার্স, সাম, ফিউ, মেনি, লিটল। তারপর কার্ডিনাল নাম্বারস, 1, 2, 3, 4, 5, এরকম যে কোনো নাম্বারকেই আমরা কার্ডিনাল নাম্বার বলবো। তারপর অর্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম যে কোনো পজিশনকে আমরা অর্ডিনাল নাম্বারস বলতে পারবো। তারপর জেনারেল অর্ডিনাল, লাস্ট, নেক্সট, আদার, দ্য আদার, এটসেট্রা। তারপর আছে ইন্টারোগেটিভস, হুইচ, হোয়াট, হোস। এবং সর্বশেষ কোয়ান্টিফায়ার্স, অল, অ্যানাদার, বোথ, এনি, নো, সাম, ইচ, এভরি, আইদার, নাইদার, এনাফ, সেভারেল, আ লিটিল, আ ফিউ, মাচ, মেনি, মোর, লেস, a good ideal of, a great ideal of, a large amount of, a great amount of, a number of, a lot of, lots of, etc. এই শব্দগুলো হলো ডিটারমিনার। এখন মনে রাখতে হবে ডিটারমিনারের পর অবশ্যই নাউন আসবে। যেই সেন্টেন্সে ডিটারমিনার থাকবে সেখানে অবশ্যই আমরা ডিটারমিনারের পর নাউন পাবো। তবে নাউনটা ডিটারমিনারের পরপরই থাকতে পারে বা একটু দূরেও থাকতে পারে, তবে নাউন থাকবেই, এটা নিশ্চিত। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে নিতে পারবো। যেমন আই হ্যাভ আ স্মল ফ্যামিলি। এখানে এ একটি আর্টিকেল, এরপর দুইটি শব্দ আছে, স্মল এবং ফ্যামিলি।
আমি বলেছিলাম ডিটারমিনারের পর নাউন বসে। যেহেতু এ একটি আর্টিকেল এবং এটি একটি ডিটারমিনার, তাহলে এর পর অবশ্যই কোনো নাউন বসবে। আর নাউনটা এর সাথেই থাকতে পারে বা একটু দূরেও থাকতে পারে। তাহলে এই সেন্টেন্সে স্মল আর ফ্যামিলি এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো একটা নাউন। তো আমরা কিভাবে বুঝবো যে কোন ওয়ার্ডটা নাউন হবে? এর জন্য ট্রিক হলো যে ডিটারমিনারটা দেওয়া থাকবে সেই ডিটারমিনারের সাথে আমরা পরের শব্দগুলো বসিয়ে দেখব কোন শব্দটা সন্তোষজনক অর্থ দিচ্ছে। আমরা একবার এর সাথে স্মল বসাবো এবং আরেকবার এর সাথে ফ্যামিলি বসাবো এবং এই দুইটারই অর্থ দেখব। প্রথমে আছে এ স্মল, এটার অর্থ একটি ছোট। তারপর আছে এ ফ্যামিলি, এটার অর্থ একটি পরিবার। আপনারা নিজেরাই পার্থক্যটা দেখুন, এ স্মল আর এ ফ্যামিলি, একটি ছোট আর একটি পরিবার, কোনটি বেশি গ্রহণযোগ্য? অবশ্যই এখানে একটি পরিবার বেশি মানানসই শব্দ, কারণ এ স্মল বা একটি ছোট বলতে আসলে কোনো কিছু হয় না, তবে আ ফ্যামিলি বা একটি পরিবার একটি পূর্ণ অর্থ বহন করে। তাহলে এই সেন্টেন্সে ডিটারমিনারটা স্মলের জন্য বসেনি, বসেছে ফ্যামিলির জন্য। ফ্যামিলির জন্য যেহেতু ডিটারমিনার এসেছে, তাই এই সেন্টেন্সে ফ্যামিলি হচ্ছে একটি নাউন। আশা করি নাউন নির্ণয়ে ডিটারমিনার কিভাবে ব্যবহার করব সেটা আমরা বুঝতে পেরেছি। তারপর আমরা কিছু সেন্টেন্স দেখে নেব। রাতুল ইজ আ বাংলাদেশি, রিয়া ব্রোক দ্য গ্লাস, ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, রাহাত নিডস সাম মানি ফর বাই সাম নিউ বুকস। প্রথম সেন্টেন্সে রাতুল ইজ আ বাংলাদেশি, এই সেন্টেন্সে এ একটি ডিটারমিনার এবং বাংলাদেশি একটি নাউন, কারণ বাংলাদেশি শব্দটার আগে এ ডিটারমিনার আছে। তারপর রিয়া ব্রোক দ্য গ্লাস, এই সেন্টেন্সে দা একটি ডিটারমিনার এবং দায়ের পর শুধু গ্লাসই আছে। যেহেতু একটি মাত্র শব্দ আছে, আমরা বলতে পারি যে এই গ্লাসের জন্যই দা ডিটারমিনারটা বসেছে। তাহলে গ্লাস একটি নাউন। তারপর ওয়াটার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, এই সেন্টেন্সে অ্যানের পর আমরা দুটি শব্দ দেখতে পাচ্ছি, ইম্পর্ট্যান্ট এবং এলিমেন্ট। তো অ্যান ইম্পর্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ, আর অ্যান এলিমেন্ট বা একটি উপাদান, একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই দুইটা শব্দের মধ্যে একটি উপাদান হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অর্থ, তাই অ্যানের পর এলিমেন্ট হচ্ছে একটি নাউন। তারপর আওয়ার একটি ডিটারমিনার এবং আওয়ারের পর এনভায়রনমেন্ট হচ্ছে একটি নাউন। তারপর রাহাত নিডস সাম মানি ফর বাই সাম নিউ বুকস, এই সেন্টেন্সে রাহাত নিডস এর পর যে সাম আছে সেটি হচ্ছে একটি ডিটারমিনার এবং ডিটারমিনারের পর মানি ওয়ার্ডটা হচ্ছে এখানকার নাউন। তারপর ফর বাইয়ের পর আরেকটি সাম ডিটারমিনার আছে এবং সামের পর দুটি শব্দ আছে, নিউ বুকস। নিয়ম অনুযায়ী আমরা সামের সাথে দুটি শব্দেরই অর্থ নির্ণয় করব। সাম নিয়ে অর্থ কিছু নতুন এবং সাম বুকস অর্থ কিছু বই। কিছু নতুন এবং কিছু বই, এই দুইটা শব্দের মধ্যে কিছু বই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই এই সেন্টেন্সে বুক হচ্ছে একটি নাউন। তারপর আমরা আরও কিছু সেন্টেন্স দেখে নেব। চাইল্ডহুড ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ আওয়ার লাইফ, I respect all of my teachers. Manik has a very beautiful house. The girl switched off the fan. প্রথম সেন্টেন্সে চাইল্ডহুড ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ আওয়ার লাইফ, এই সেন্টেন্সে ফার্স্ট একটি ডিটারমিনার এবং স্টেজ একটি নাউন। তারপর আওয়ার একটি ডিটারমিনার এবং লাইফ একটি নাউন। সেকেন্ড সেন্টেন্সে মাই একটি ডিটারমিনার এবং মায়ের পর টিচার্স হচ্ছে নাউন। তারপর মানিক হ্যাজ আ ভেরি বিউটিফুল হাউস, এই সেন্টেন্সে এ হচ্ছে একটি ডিটারমিনার এবং এরপর তিনটি শব্দ আছে, ভেরি,
বিউটিফুল হাউস। তো আমরা তিনটির সাথেই একে বসিয়ে দেখি কোনটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। প্রথমে আছে আ ভেরি, মানে একটি খুব। তারপর আছে আ বিউটিফুল, অর্থ একটি সুন্দর। তারপর আছে আ হাউস, মানে একটি বাসা বা একটি বাড়ি। তাহলে একটি খুব, একটি সুন্দর আর একটি বাড়ি, এই তিনটি শব্দের মধ্যেই একটি বাড়ি অর্থাৎ আ হাউস হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা বলতে পারি এই ডিটারমিনারটা বসেছে এই হাউসের জন্য এবং হাউস হচ্ছে এই সেন্টেন্সের নাউন। তারপর আছে দ্য গার্ল সুইচ অফ দ্য ফ্যান। এই সেন্টেন্সে দ্য একটি ডিটারমিনার এবং দ্য এর পর ফ্যান হচ্ছে একটি নাউন। তাহলে আমরা জানলাম ডিটারমিনারের পর নাউন বসে। আমরা ডিটারমিনারের মাধ্যমে নাউন আইডেন্টিফাই করা শিখলাম। এখন আমরা প্রিপোজিশনের মাধ্যমে নাউন আইডেন্টিফাই করব। এখন প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন কোনগুলো? আমরা কয়েকটি প্রিপোজিশন দেখে নেব। অ্যাট, ইন, অন, টু, ইনটু, অনটু, আফটার, অব, অফ, ফ্রম, অ্যাবোভ, বিটুইন, অ্যামং ইত্যাদি অনেক ধরনের প্রিপোজিশন রয়েছে। আমরা যদি প্রিপোজিশন ওয়ার্ডটা একটু লক্ষ্য করি এবং ভেঙে দেখি, এখানে দুইটা অংশ আছে, প্রি প্লাস পজিশন। প্রি অর্থ প্রথমে বা আগে, আর পজিশন অর্থ অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে হচ্ছে সেই সকল শব্দ যেগুলো নাউনের আগে বসে নাউনের পজিশন বলে দেয়। ডিটারমিনারের মতোই কোনো সেন্টেন্সে যদি প্রিপোজিশন থাকে তাহলে সেই সেন্টেন্সেও প্রিপোজিশনের পর কোথাও না কোথাও নাউন থাকবেই। আমরা এখন কিছু সেন্টেন্স দেখে নেব। হি ইজ ফন্ড অফ মিউজিক। দিস ইজ আ লেটার ফ্রম মাই ব্রাদার। হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ ইন ঢাকা। দ্য বয়েজ প্লেস ফুটবল ইন দ্য রেইন। Put some sugar in the tea. প্রথম সেন্টেন্সে অফ একটি প্রিপোজিশন এবং অফের পর যেহেতু একটি শব্দই আছে যেটা মিউজিক, তাহলে এই মিউজিকে হচ্ছে এই সেন্টেন্সের নাউন। তারপর আছে দিস ইজ আ লেটার ফ্রম মাই ব্রাদার। এই সেন্টেন্সে ফ্রম হচ্ছে একটি প্রিপোজিশন এবং ফ্রমের পর ব্রাদার হচ্ছে একটি নাউন। আমরা আরও একটি বিষয় এখানে লক্ষ্য করতে পারি, এই সেন্টেন্সে ব্রাদারের আগে মাই আছে, যেটি একটি ডিটারমিনার এবং ডিটারমিনারের পর নাউন এসেছে। তারপর হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ ইন ঢাকা। এই সেন্টেন্সে অফ একটি প্রিপোজিশন এবং অফের পর রয়েছে হিজ লাইফ। এখানে হিজ হচ্ছে একটি ডিটারমিনার এবং লাইফ হচ্ছে একটি নাউন। তো এই সেন্টেন্সে প্রিপোজিশন এবং ডিটারমিনারের পর নাউন হিসাবে লাইফ এসেছে এবং ইনও হচ্ছে একটি প্রিপোজিশন, ইনের পর ঢাকা হচ্ছে একটি নাউন। তারপরে সেন্টেন্সে দ্য বয়েজ প্লেস ফুটবল ইন দ্য রেইন। এই সেন্টেন্সে ইন হচ্ছে একটি প্রিপোজিশন, দ্য হচ্ছে একটি ডিটারমিনার এবং এই প্রিপোজিশন এবং ডিটারমিনারের পর রেইন একটি নাউন। তারপর পুট সাম সুগার ইন দ্য টি। এই সেন্টেন্সে ইন হচ্ছে একটি প্রিপোজিশন এবং দ্য হচ্ছে ডিটারমিনার। প্রিপোজিশন এবং ডিটারমিনারের পর টি একটি নাউন। এখন আমরা শিখব সাবজেক্ট আর অবজেক্টের মাধ্যমে কিভাবে নাউন বের করা যায়। আমাদের মধ্যে অনেকেই মনে করি কোনো একটা সেন্টেন্সে প্রথমে শুরুতে যেটা থাকবে সেই শব্দটা হচ্ছে একটি সাবজেক্ট, দ্বিতীয়ত সাবজেক্টের পর যা থাকবে সেটা হচ্ছে ভার্ব এবং ভার্বের পর যা থাকবে তাই অবজেক্ট। এই ধারণাটা সম্পূর্ণ ঠিক না। যেমন গিভ মি সাম ওয়াটার, ওয়াটার দ্য গার্ডেন। আমাদের অনেকেরই ধারণা সেন্টেন্সের শুরুতে যে শব্দটি থাকে সেটি হচ্ছে সাবজেক্ট, কিন্তু এই সেন্টেন্স দুটির প্রথমে যেই ওয়ার্ডগুলো আছে সেটি কোনো সাবজেক্ট না, এগুলি হচ্ছে ভার্ব। তাহলে
সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট থাকবে এই ধারণাটি সবসময় ঠিক হবে না। কোনো সেন্টেন্সে যার বিষয়ে বলা হয়েছে সেটাই আমাদের সাবজেক্ট, বা সেন্টেন্সে যে কাজ করে সেই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, এবং সেন্টেন্সের সাবজেক্ট যে কাজটা করবে সেই কাজের প্রভাব যার উপর এসে পড়বে তাই হচ্ছে সেই সেন্টেন্সের অবজেক্ট। সাবজেক্ট কোনো কাজ করে আর তার ইফেক্ট এসে অবজেক্টের উপর পড়ে। ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অ্যান্ড অবজেক্ট ইজ দ্য রিসিভার। কোনো সেন্টেন্সের কাজ করবে সাবজেক্ট এবং কাজের প্রভাব পড়বে অবজেক্টের উপর। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে নিই। রাজ প্লেস ফুটবল। এই সেন্টেন্সে রাজ একটা কাজ করলো আর সেই কাজের প্রভাবটা এসে ফুটবলের উপর পড়লো। এখানে রাজ খেলছে, রাজ প্লেস, কিন্তু খেলাটা তো হচ্ছে ফুটবল। রাজের কাজের প্রভাবটা তো ফুটবলের উপরে আছে, তাই রাজ এখানে হচ্ছে সাবজেক্ট এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। তারপর তানভীর র্যাং দ্য বেল। এই সেন্টেন্সে তানভীর র্যাংয়ের কাজটা করেছে, অর্থাৎ বাজানোর কাজ করেছে। কি বাজিয়েছে? বেল বাজিয়েছে। তাহলে তানভীর এই সেন্টেন্সের সাবজেক্ট, কারণ তানভীর এই সেন্টেন্সে কাজ করছে। কাজটা হচ্ছে র্যাং, অর্থাৎ র্যাং হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, এবং বেল হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট, কারণ এই সেন্টেন্সে সাবজেক্টের কাজের প্রভাব বেলের উপর পড়েছে। তারপর সুজয় লাইকস চকলেট আইসক্রিম। এই সেন্টেন্সে সুজয় হচ্ছে সাবজেক্ট, কারণ সুজয় লাইকের কাজটা করছে এবং এই কাজের প্রভাবটা চকলেট আইসক্রিমের উপর পড়েছে, তাই চকলেট আইসক্রিম হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি সাবজেক্ট আর অবজেক্ট কি। এই সাবজেক্ট আর অবজেক্ট দুটোই কিন্তু নাউন। তাহলে কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্টের স্থানে যা বসবে সেটাকেও আমরা নাউন বলবো। রাজ প্লেস ফুটবলের রাজ একটি সাবজেক্ট এবং ফুটবল হচ্ছে অবজেক্ট, তাই এই সেন্টেন্সের রাজ এবং ফুটবল দুটোই নাউন। সেকেন্ড সেন্টেন্সের তানভীর একটি সাবজেক্ট এবং বেল হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সের তানভীর এবং বেল এই দুটো শব্দ হচ্ছে নাউন। থার্ড সেন্টেন্সের সুজয় সাবজেক্ট এবং চকলেট আইসক্রিম অবজেক্ট, এই দুটো শব্দ হচ্ছে এই সেন্টেন্সের নাউন। তাহলে নাউন সাবজেক্ট আর অবজেক্ট তো হয়, কিন্তু নাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টও হতে পারে। এখন আমরা জানবো সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট কি। সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট বোঝার আগে আমরা কয়েকটা সেন্টেন্স নিয়ে নিই। সুমি হেল্প মি। এই সেন্টেন্সে সুমি একটা কাজ করেছে, সে কাজ করেছে হেল্প করার কাজ, এবং এই কাজের প্রভাব এসে পড়েছে মিয়ের ওপর। তাহলে এই সেন্টেন্সে সুমি সাবজেক্ট, হেল্প ভার্ব এবং মি হচ্ছে অবজেক্ট। সেকেন্ড সেন্টেন্সে রাজ ইজ আ স্টুডেন্ট। এই সেন্টেন্সে রাজ একটি সাবজেক্ট, ইজ ভার্ব আর এ স্টুডেন্ট। এই আর স্টুডেন্ট কি কোনো অবজেক্ট? আমরা জানি অবজেক্ট হচ্ছে সেই সকল শব্দ যে সকল শব্দের ওপর সাবজেক্টের কাজের প্রভাব এসে পড়ে, কিন্তু এখানে তো রাজ কোনো কাজ করছে না আর স্টুডেন্টের উপরও কোনো প্রভাব এসে পড়ছে না। এই সেন্টেন্সে রাজ এবং স্টুডেন্ট দুটোই একই ব্যক্তি। এখানে বলা হয়েছে রাজ ইজ আ স্টুডেন্ট, রাজ একজন ছাত্র। তাহলে রাজ আর স্টুডেন্ট দুটি কিন্তু আলাদা কোনো বিষয় নয়, দুটি একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই স্টুডেন্ট ওয়ার্ডটা কি কোনো অবজেক্ট? না, এটা কোনো অবজেক্ট না, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে সেই সকল শব্দ যে শব্দের মাধ্যমে আমরা সাবজেক্টের বিষয়ে অতিরিক্ত তথ্য পাই। এই সেন্টেন্সে বলা হয়েছে রাজ ইজ আ স্টুডেন্ট, অর্থাৎ রাজ একজন ছাত্র। এই সেন্টেন্সে স্টুডেন্ট শব্দটি দিয়ে রাজের বিষয়ে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, রাজের বিষয়ে ইনফরমেশন দেওয়া হচ্ছে।
তো যেই শব্দগুলো দিয়ে সাবজেক্টের বিষয়ে তথ্য দেওয়া হয় সেগুলি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তারপর মিস্টার রহমান অ্যাজ এ টিচার অফ ইংলিশ ইজ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এই সেন্টেন্সে মিস্টার রহমান হচ্ছে একটি সাবজেক্ট এবং অ্যাজ এ টিচার অফ ইংলিশ এখানে বলা হয়েছে একজন ইংরেজি টিচার হিসাবে। তাহলে একজন ইংরেজি টিচার কে? এখানে মিস্টার রহমান হচ্ছে একজন ইংরেজি টিচার। তাহলে অ্যাজ এ টিচার অফ ইংলিশ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এই শব্দগুলো দিয়ে সাবজেক্টের বিষয়ে অতিরিক্ত তথ্য পাওয়া যাচ্ছে। ইজ টিচিং হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট, কারণ এই সেন্টেন্সে বলা হয়েছে মিস্টার রহমান ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পড়ানোর কাজটা করেন। তো মিস্টার রহমানের কাজের প্রভাব এসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের উপরে পড়বে, তাই এই সেন্টেন্সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হচ্ছে অবজেক্ট। তারপর সেন্টেন্সে আছে কমিটি ইলেক্টেড রাজ দ্য প্রিন্সিপাল। কমিটি রাজকে প্রিন্সিপাল হিসাবে নির্বাচন করেছে। এই সেন্টেন্সে কমিটি কাজটা করেছে, তাহলে কমিটি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট এবং ইলেক্টেড হচ্ছে ভার্ব। আর ইলেক্টেড কাকে করা হয়েছে? ইলেক্টেড করা হয়েছে রাজকে, তাই রাজ এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কমিটি, ভার্ব ইলেক্টেড এবং রাজ হচ্ছে অবজেক্ট। রাজের পরে আরো দুইটা শব্দ রয়েছে, দ্য প্রিন্সিপাল। এখানে দ্য প্রিন্সিপাল বলতে কিন্তু রাজকে বোঝানো হয়েছে, কারণ রাজকেই তো প্রিন্সিপাল হিসাবে ইলেক্টেড করা হয়েছে। তো এই প্রিন্সিপাল শব্দটা রাজের বিষয়ে অতিরিক্ত তথ্য দিচ্ছে বা ইনফরমেশন দিচ্ছে। যেই শব্দগুলো অবজেক্টের বিষয়ে অতিরিক্ত তথ্য দেয় সেই শব্দগুলোকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই সেন্টেন্সে দ্য প্রিন্সিপাল হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই সেন্টেন্সগুলোর প্রথমেই সুমি সাবজেক্ট, মি অবজেক্ট, রাজ সাবজেক্ট, স্টুডেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট, মিস্টার রহমান সাবজেক্ট, টিচার অফ ইংলিশ সাবজেক্ট কমপ্লিমেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অবজেক্ট, কমিটি সাবজেক্ট, রাজ অবজেক্ট এবং প্রিন্সিপাল হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা এইমাত্রই জানলাম অবজেক্ট কি। এই অবজেক্ট কিন্তু দুই ধরনের হতে পারে, একটা ভার্বের অবজেক্ট আরেকটা প্রিপোজিশনের অবজেক্ট। যেমন জাকির গেভ আ রিং টু রেনু। এখানে কাজটা করেছে জাকির, জাকির গেভ, জাকির দিয়েছে। কি দিয়েছে? রিং দিয়েছে। কাকে দিয়েছে? রেনুকে দিয়েছে। তাহলে এই সেন্টেন্সের জাকিরের কাজের প্রভাবটা কিন্তু রিং আর রেনু দুটির উপরই পড়েছে, তাই এখানে অবজেক্ট দুইটা, একটা রিং আরেকটা রেনু। আর এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে গেভ, গেভের পরপরই খুব কাছে রয়েছে রিং এবং রিং একটি অবজেক্ট। যেই অবজেক্টটা ভার্বের কাছে থাকবে সেটা হচ্ছে ভার্বের অবজেক্ট। এবং তারপরে আছে রেনু এবং রেনুর আগে আছে টু প্রিপোজিশন। যে অবজেক্টটা প্রিপোজিশনের পরে থাকবে সেই অবজেক্টটা হবে প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে ভার্বের পর যে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ভার্বের অবজেক্ট এবং প্রিপোজিশনের পর যে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এবং অবজেক্ট ভার্বের হোক বা প্রিপোজিশনের, দুটোই কিন্তু নাউন। কি কি বললাম সেটা একটু রিভিশন দিয়ে নিই। প্রথমত আমরা শিখেছি নাউন সম্পর্কে। নাউন হচ্ছে নাম শব্দ। পৃথিবীর সব কিছুর নাম কি আমরা নাউন বলতে পারবো। নাউন নির্ণয় করা যায় কয়েকটি ভাবে। প্রথমতই আছে ডিটারমিনারের মাধ্যমে। কোনো একটি সেন্টেন্সে ডিটারমিনারের পর নাউন বসে, কোনো একটি সেন্টেন্সে প্রিপোজিশনের পর নাউন বসে এবং একটি সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট এই চারটা স্থানে নাউন বসতে পারে।